চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটা ঐতিহাসিক মিটিং হয় এবং পরবর্তীতে আরও অনেকগুলো মিটিং হয়। এই পুরো চায়না সফর নিয়ে আমাদের চিফ অ্যাডভাইজারের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর করে কথা বলবেন এবং চায়নার ভিজিটের একটা বড় অংশ ছিল হলো চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। এটা একটা খুব একটা ক্রুশিয়াল বলবো যে মিশন ছিল আমাদের, এবং সেইটার উপরে আলোকপাত করবেন আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা আশিক চৌধুরী। তো প্রথমে আমি মাইক দিচ্ছি ডক্টর খলিলুর রহমানকে, উনি এটার প্রথমে চায়না ভিজিটের উপর ওভারঅল বলবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভ অপরাহ্ন। শফিক এইমাত্র বললেন এই ভিজিটটি একটা ঐতিহাসিক সফর ছিল। বিভিন্ন কারণে এটা ঐতিহাসিক সফর। এই বছরটি হচ্ছে চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কে 50তম বর্ষ। 5 দশক ধরে চীনের সাথে আমাদের সম্পর্ক ক্রমাগত উন্নয়ন ঘটেছে এবং তারই একটা পর্যায়ে 50তম বর্ষে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করলেন এবং সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছেন। আরও একটি কারণে আমি এই সফরটিকে ঐতিহাসিক বলব। আগামী কয়েক দশকে সম্পর্ক বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা অত্যন্ত শক্তিশালী পাটাতনে দাঁড় করে দিয়েছেন আমাদের এই দুই দেশের শীর্ষ দুই নেতা। এ বিষয়ে আমি দুটো প্রধান স্তম্ভের কথা বলবো। প্রথম স্তম্ভ হচ্ছে পানি সম্পদ এবং দ্বিতীয়টি হচ্ছে শিল্পায়ন। আমরা নদীমাতৃক দেশ এবং আমাদের জীবনযাত্রা পানির ওপর বহুলাংশে নির্ভরশীল। প্রকৃতির এবং পরিবেশের যে পরিবর্তন আগামী 50 বছরে তার কি প্রভাব বাংলাদেশের জনগণের ওপর পড়বে, সেই কনসিডারেশনে আমাদের প্রধান উপদেষ্টা চীনের সাথে পানি সম্পদ নিয়ে দীর্ঘ, বিস্তৃত এবং গভীর আলোক করেছেন এবং বাংলাদেশের রিভার সিস্টেম এগুলো সংরক্ষণ করতে পারি, ব্যবহার করতে পারি, এই বিষয়ে চীন আমাদের জন্য একটা অত্যন্ত বড় দৃষ্টান্ত। তারা এইসব বিষয়ে পৃথিবীতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আপনারা তাদের বিভিন্ন প্রজেক্টগুলো দেখলে, বিশাল বিশাল প্রজেক্টগুলো দেখলে বুঝতে পারবেন। এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা চেয়েছেন এবং তারাও সর্বাত্মক সহযোগিতা দেবার প্রত্যয় ব্যক্ত করেছেন। এর পরপরই তিনি চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতের সময় চীনের সবচাইতে যারা প্রথিতযশা পানি বিশেষজ্ঞ আছেন তারা সকলেই উপস্থিত ছিলেন। তিনি মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। এর ভিতরে রয়েছে নদীর পানির সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়। এ প্রসঙ্গে আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনারা এর প্রতিফলন দেখতে পারবেন জয়েন্ট স্টেটমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে শিল্পায়ন। আপনারা সকলেই জানেন দেন শিয়াওপিং যখন চীনে বিস্তৃত এবং গভীর সংস্কার সাধন করলেন, তার একটা প্রধান উদ্দেশ্য ছিল
ফরেন চীনের প্রতি আকৃষ্ট করার, এবং এই রিফর্মের ফলে আমরা দেখেছি 80 সালের থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বিশাল পরিমাণ এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চায়নাতে এসেছে। যে সমস্ত কারণে এই বিনিয়োগগুলো পশ্চিমা দেশগুলোর থেকে চীনে এসেছিল, সেই কারণগুলোর কারণেই কিন্তু আজ চীনের থেকে ইনভেস্টমেন্টগুলি অন্যান্য দেশে চলে যাচ্ছে। ভিয়েতনামে চলে গেছে অনেকটুকুই, এবং তা আমাদের দেশে আমরা আকৃষ্ট করবার চেষ্টা করছি। আগামী দিনগুলোতে আমাদের যুব সম্প্রদায়ের যে কর্মসংস্থান তার অনেকটাই নির্ভর করবে আমাদের শিল্পায়নের গতির ওপরে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন, এবং প্রেসিডেন্ট শি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এই সময় এবং অল দ্য টপ আপনার বিজনেস প্রতিষ্ঠান এই সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিলেন, এবং তার সম্ভাবনাগুলো এবং সেগুলোর থেকে যে সম্ভাবনাগুলো আমরা দেখছি তাতে আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি। এই বিষয়ে আমাদের বেজাব এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক আরও বিস্তৃত বলবেন। আমি আরও দু তিনটা কথা বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা ভিজিটের জেস্টার্স বা বহিরাঙ্গ দেখে আপনি বুঝতে পারবেন যে মেহমানকে কতটুকু গুরুত্বের সঙ্গে এবং সাদরে বরণ করে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শি তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানানোর জন্যে। তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না, কিন্তু আমাদের জন্যে তিনি সেই এক্সেপশনটা করেছেন, আমাদের সবাইকে নিয়ে হাসি মুখে ছবি তুলেছেন, যেটা খুব বিরল। 3 নম্বর হচ্ছে তিনি বৈঠকের সময় তার নোট বাদ দিয়ে লিখিত নোটের বাইরে গিয়ে উনি স্মরণ করলেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অধ্যয়ন করেছেন, প্রয়োগ করেছেন সেই প্রদেশের দারিদ্র্য বিমোচনের জন্য। এই যে আমাদের প্রধান উপদেষ্টার যে ফিলসফি তিনি গ্রহণ করেছেন, এটা শুনে আমরা সকলে আপ্লুত বোধ করেছি। এবং এই যে ফ্র্যাঙ্ক অ্যাডমিশন দ্যাট হি বেনিফিটেড ফ্রম আওয়ার চিফ অ্যাডভাইজার, এটা একটা বিরল ব্যাপার আমাদের জন্য। আর শেষ কথাটি বলে আমি আশিককে দেব, সেটা হচ্ছে রোহিঙ্গার বিষয়ে। আমরা সেই প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন, এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে, এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সকল রকম চেষ্টা করবে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া ছিল। আপনারা প্রেস স্টেটমেন্টের এর প্রতি আপনাদের অনুমতি নিয়ে আমি এখন আশিক, আমাদের বিডার এবং বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী মোহাম্মদ আসিফকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ। আমি একটু ডিটেইলে কথা বলবো, যেহেতু ইনভেস্টমেন্টটা আমাদের একটা কোর এজেন্ডা ছিল। আমাদের নতুন যে সম্পর্কটা হবে চায়নার সাথে, সেই সম্পর্কটার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সম্পর্কটা আসলে একটা বেনিফিশিয়াল মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ হোক। এখানে চায়না আমাদের থেকে বেনিফিট করবে, আমরাও চায়না থেকে বেনিফিট করবো। তো আপনারা শুনেছেন যে আমরা প্রায় 100-র বেশি কোম্পানি ওখানে আমাদের সাথে দেখা করেছিলেন, বিভিন্ন ডিফারেন্ট সেটআপ, এবং এরা কিন্তু সবাই কোম্পানির সিইও, প্রেসিডেন্ট, চেয়ারম্যান। আমরা সিনিয়র লেভেল ম্যানেজমেন্টের কথা বলছি না, ওই কোম্পানির যারা একেবারেই টপ, আইদার সে ওই কোম্পানির মেইন শেয়ার হোল্ডার অথবা সেই কোম্পানির সিইও, এরকম লোকজন এসেছিলেন আমাদের সাথে দেখা করতে। আমরা 4 ভাগে আমাদের সাথে দেখা করেছিলাম। প্রথমটা ছিল আমরা একটা সেমিনার করেছিলাম যে ওয়াই বাংলাদেশ, সেটাকে পোর্ট্রে করার জন্য। আর তারপরে আমরা আপনি এখানে সাউন্ডটা পাওয়া যাচ্ছে, সুইচ করতে হবে, এগুলো একটু এদিকে আসেন স্যার। ও আবার এদিকে
ঠিক আছে। হ্যাঁ, I think it's fine. সো আমরা আমি আবার প্রথম থেকে ফেরত আসি যে আমরা শোনা যাচ্ছে তো? এখন শোনা যাচ্ছে? জি, আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা প্রায় এক কোম্পানির সাথে দেখা করেছিলাম এবং সেখান থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা সবাই আসলে ওই কোম্পানির আইদার প্রেসিডেন্ট, সিইও অথবা চেয়ারম্যান। সো ওনারা আইদার কোম্পানিটাকে ওন করেন বা মেইন শেয়ার হোল্ডার অথবা এই কোম্পানিটাকে এখন চালাচ্ছেন। তো এই কোম্পানির সাথে আমরা 4টা ভাগে দেখা করেছিলাম। প্রথম একটা সেমিনার করেছিলাম আমরা ওনাদের সাথে, যে ওয়াই বাংলাদেশ, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন, সেই সাথে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম যে অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে প্রুভ করার জন্য যে আসলে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং এখন বাংলাদেশ ইনভেস্ট করার জন্য একটা খুবই ভালো ডেস্টিনেশন। আর তার সাথে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আমরা খুব রিসেন্ট টাইমে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা কি কি ধরনের রিফর্ম ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে করছি, যে বিনিয়োগে যাতে সুবিধা হয়, ওনাদের বাংলাদেশে আসে ল্যান্ড করার জন্য যাতে যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করা হচ্ছে সেটা ওনাদেরকে কিভাবে বেনিফিটেড করবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 3টা রাউন্ড টেবিল ছিল। প্রথম রাউন্ড টেবিলটা ছিল ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি নিয়ে, যেহেতু এই দুইটা এরিয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ফাউন্ডেশনাল স্পেস, যে ফাউন্ডেশনের উপর বেস করে বিজনেসটা গ্রো করবে। তারপরের রাউন্ড টেবিলটা ছিল ম্যানুফ্যাকচারিং নিয়ে, আর লাস্ট রাউন্ড টেবিলটা ছিল 3 zeros নিয়ে, সোশ্যাল বিজনেস যেটাকে বলি আমরা। তো যেসব কোম্পানি এসেছিল তাদের কয়েকটার আমি নাম বলছি আপনাদের জাস্ট রেফারেন্সের জন্য। CCECC, চায়না রেলওয়ে, চাইনিজ ওভারসিজ ইনভেস্টমেন্ট, পাওয়ার চায়না, CRBC, ইন্টারনেট প্লাস, হাইসেন্স, SUS। এদের সবার রেভিনিউ যদি আপনি যোগ করেন, অ্যানুয়াল রেভিনিউ প্রায় আমাদের টোটাল জিডিপির সমান হবে সম্ভবত। তো বিভিন্ন এরিয়া নিয়ে কথাবার্তা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথাবার্তা হয়েছে, রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হয়েছে, ওয়েস্ট টু এনার্জি যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি সেগুলো নিয়ে কথা হয়েছে। এআই এবং টেকনোলজি একটা বড় থিম ছিল আমাদের ডিসকাশনের, কিভাবে আমরা আমাদের ইয়াং ওয়ার্কফোর্স যারা আছেন, আমাদের ইউথ আছেন, তাদেরকে এই এআই এবং টেকনোলজি সাইডে চায়না যেহেতু অনেক এগিয়ে গেছে, সেখান থেকে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি। তো আপনারা এটাও দেখেছেন যে আমরা টোটাল একটা $2.1 বিলিয়ন ডলারের কমিটমেন্টের কথা বলছি। তো এই 2.1 বিলিয়নটা আগের সব বড় বড় নাম্বার থেকে একটা বড় কারণে ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা হচ্ছে যে আপনারা আগে যে নাম্বারগুলো আমরা সিকিউর করে এসেছি তার মেজরিটি ছিল লোন ফর্মে। তো দেখা যায় যে একটা হচ্ছে কি আমরা লোন নিব, তো লোন নেওয়ার একটা পজিটিভ আছে, পজিটিভটা হচ্ছে যে ইমিডিয়েটলি টাকাটা চলে আসে, নেগেটিভটা হচ্ছে এই টাকাটাকে আমাদের আবার ফেরত দিতে হয়। সো এই ইকোনমিতে টাকাটা ঢুকে একসময় আবার বের হয়ে যায় আর ইন্টারেস্ট সহ আমাদেরকে বের করে দিতে হয়। ওয়ারেস যদি ইনভেস্টমেন্ট আসে, সেই ইনভেস্টমেন্ট নাম্বারটা কিন্তু অ্যাকচুয়াল জেনুইন ইনজেকশন ইনটু আওয়ার ইকোনমি, এই টাকাটা কখনো এই দেশ থেকে যাবে না। এবং এই ইনভেস্টমেন্টের ফলশ্রুতিতে যেই পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে সেটা আসলে ক্লাসিক লোন থেকে কখনোই হয় না। এইবার এই $2.1 বিলিয়ন ডলারের মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। এবং 30টা চাইনিজ কোম্পানি করেছে মূলত আমাদের যে আনোয়ারাতে একটা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে আমরা কাজ করছি সেটার উপর বেসিস করে। প্রায় 800 একর জমির উপরে একটা চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে কাজ হচ্ছে। এই জোনটার কনভারসেশন অনেক আগে শুরু হয়েছিল, বাট 2022-এর পরে এটা নিয়ে আর কোনো প্রোগ্রেস হয়নি। লাস্ট 3 মাসে আমরা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস করেছি চাইনিজ আমাদের কাউন্টার পার্টির সাথে, এবং অনেকগুলো বড় বড় ডিসিশন সরকার নিয়েছে এবং তাদের সাথে একটা নেগোসিয়েশনে এসেছে, যেটার কারণে তারা এখন খুবই কনফিডেন্ট ফিল করছেন যে এই বছরের কোনো একটা সময় আমরা ওইটার কনস্ট্রাকশন শুরু করব। জায়গা ইয়ারমার্ক করা হয়ে গেছে, জমি অধিগ্রহণ হয়ে গেছে, আমরা কনস্ট্রাকশনে যাব এবং ওইটার উপর বেসিস করেই কিন্তু চাইনিজ কোম্পানিরা আমাদের এখানে আসার কথা চিন্তা ভাবনা করছে। আর বাকি অংশটা হচ্ছে তার যে 750 মিলিয়নের মতো আমরা লোনের কথা বলছি, তার মধ্যে আবার অর্ধেক হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ডেভেলপমেন্টের জন্য, অন্য অর্ধেক হচ্ছে মংলায় আমাদের একটা মডার্নাইজেশন প্রজেক্ট চলছে, মংলা পোর্টকে যাতে আমরা আর একটু ভাইব্রেন্ট করতে পারি। তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে, যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন এবং আমাদেরকে প্রপোজাল দিয়েছেন যে আমরা যদি রাজি থাকি তাহলে ওখানে ওনারা একটা সেকেন্ড চাইনিজ ইকোনমিক জোন নিয়ে কাজ করবেন এবং ওখানে ওনারা ইনভেস্ট করবেন। আর রাফলি 12% এসেছে গ্র্যান্টস ফর্মে, সেই প্রায় $250 মিলিয়ন মতো। সেটার মধ্যে 150 হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আর প্রায় $100 মিলিয়ন হসপিটালের জন্য। আপনারা এটা হয়তো শুনেছেন যে এবার হেলথ কেয়ার একটা বড় থিম ছিল, যেখানে আমরা ট্রেনিং, ডক্টরদের ট্রেনিং থেকে শুরু করে অত্যাধুনিক হসপিটাল বাংলাদেশে তৈরি করা এবং বাংলাদেশের টার্সিয়ারি যে হেলথ কেয়ারের
ট্রান্সপোর্ট মুভমেন্টটা হয়, যেটা আমরা আসলে সাধারণত দেখি যে ইন্ডিয়া, থাইল্যান্ড ওদিকে যায়, চায়না এবার চেষ্টা করছে যে আমরা চায়নাতেও আমাদের এই হেলথ সাপোর্টটা তারা চায়না থেকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে। তো এই চাইনিজ ইকোনমিক জোনের ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটা বড় ইনফ্লেকশন পয়েন্ট। আমরা অনেক দিন ধরে চায়নার ইনভেস্টমেন্টের কথা বলছি এবং দ্য ডেপথ চাইনিজ ইনভেস্টার পুল হ্যাজ, এটা আমরা এবার গিয়ে আবার রিয়েলাইজ করেছি যে আমাদের উই হ্যাভ বেয়ারলি স্ক্র্যাচ দ্য সারফেস। আসলে চাইনিজ ইনভেস্টারদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনও আছে, কিন্তু খুব স্বল্প পরিসরে আছে। আমাদের আসলে আরও হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে। চায়না একটা ইটসেলফ ইজ এ কন্টিনেন্ট, যেখান থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব, এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নেই। তো অলরেডি কিন্তু বেবজাতে আপনারা দেখেছেন কিছুদিন আগে নিউজ এসেছে যে অনেক ইন্টারেস্ট দেখিয়েছে। লাস্ট অগাস্ট থেকে এই মার্চ মাস পর্যন্ত 34টি চাইনিজ কোম্পানি ইনভেস্ট করার আগ্রহ দেখিয়েছে বেবজাতে, এবং সেই নাম্বারটা কমিটেড নাম্বার অলরেডি প্রায় $160 মিলিয়ন মতো। তো এই সার্চটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। শর্ট টার্মে যখন তারা প্লাগ এন্ড প্লে চাচ্ছেন, আমরা তাদেরকে বেবজা বলছি। যখন তারা 2 থেকে 3 বছরের লং টার্ম ভিউ নিচ্ছেন, তখন আমরা তাদেরকে বলছি চাইনিজ ইকোনমিক জোন। সো আমাদের ভিশনটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইনটু আ ম্যানুফ্যাকচারিং হাব। হ্যাঁ, ওয়ার্ল্ডের ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে, এবং শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেটকে টাচ করার জন্য চাইনিজ ইনভেস্টরদেরকে আমরা বলছি আপনারা বাংলাদেশের লোকাল মার্কেট কেটার করেন, আপনারা 7 সিস্টার্সকে কেটার করেন, আপনারা নেপাল, ভুটানকে কেটার করেন। এবং আমরা যেহেতু এখন একটা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা মাতারবাড়িতে একটা ডিপ সি পোর্ট করছি, আমরা চিটাগংয়ে একটা বে টার্মিনাল করার কথা বলছি। সো আমাদের পোর্ট কানেক্টিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এস্টাবলিশ করে আপনারা সাউথ ইস্ট এশিয়া এবং পোটেনশিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন। সো এই প্রপোজিশনটাই কিন্তু এবার আমরা চাইনিজদের কাছে নিয়ে গিয়েছি, এবং সেটার উপর বেসিস করে ওনারা অনেক আগ্রহ দেখাচ্ছে। সো আমরা খুবই আশা করছি যে আমরা সামনে অনেকগুলা সিরিজ অফ ইনভেস্টমেন্ট দেখতে পাবো। আমাদের যে আপকামিং সামিট আছে, সেখানে চাইনিজ ডেলিগেশনটা সবচেয়ে বড়। এখন পর্যন্ত 96 জন চাইনিজ ইনভেস্টার আসার কথা বলেছেন, বাট আমাদের এই সফরের পরে আরও অনেকে আগ্রহ দেখিয়েছেন। সো আমার ধারণা নাম্বারটা 100-র বেশি হয়ে যাবে শুধু চায়না থেকে। এবং এই অন দ্য ব্যাক অফ দি ইনভেস্টমেন্ট সামিট এপ্রিলের মাঝামাঝি চায়নার যে কমার্সের ডিজি আছেন, মিনিস্ট্রি অফ কমার্সের, আমাদের সেক্রেটারি ইকুইভ্যালেন্ট, প্রায় 15টি ইনভেস্টারকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়ে আসার কথা প্রমিস করেছেন যে উনি আসলে চিটাগং আনোয়ারা ভিজিট করবেন, বেশ কয়েকটা ইপিজেড ভিজিট করবেন, এবং ওনারা খুবই আশাবাদী যে যেহেতু স্যার যেটা বললেন যে প্রেসিডেন্ট থেকেও একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন, দে রিয়েলি ওয়ান্ট টু মেক আ মুভ অন বাংলাদেশ ফ্রম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পয়েন্ট অফ ভিউ। সো আমি এখানেই থামি, ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে আমরা স্যার বা আমরা নেওয়ার চেষ্টা করব। নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নামও বলবেন। আমি ইকরামুল সাহেব, এটিএম বাংলায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবাসনে বলেছেন যে চীন সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে, আর সেক্ষেত্রে সামনে বিমস্টেক সম্মেলন আছে, সেই সম্মেলনে আমরা দৃশ্যমান কোনো উদ্যোগ এই বিষয়ে দেখবো কিনা, সেখানে মিয়ানমারের জান্তা সরকারের প্রধানের সাথে কোনো বৈঠকের সম্ভাবনা আছে কিনা, একই সাথে সেখানে আসলে মোদির সাথে বৈঠকের সম্ভাবনা এখন কি আর আছে কি? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বিমস্টেকের আলোচ্য সূচিতে রোহিঙ্গা প্রসঙ্গটি নেই, সুতরাং আমরা ফর্মাল ডিসকাশনে সেটি আলাপ করার সুযোগ দেখছি না। কিন্তু সাইডলাইনে আমরা আসিয়ানের অন্যান্য সদস্যদের সঙ্গে বিষয়ে আলাপ করব। আসিয়ানের একটি রোল আছে, এবং বিমস্টেকের একটি দেশ যেমন ধরুন থাইল্যান্ড, তাদের দেশেও এটি একটি তারও এই সংকটের সমাধান চাইছে। সুতরাং তাদের সঙ্গে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক হবে, এবং সেই বৈঠকের আলোচ্য সূচিতে এই বিষয়টি থাকবে। ধন্যবাদ। স্যার, আমিনুল মোহাম্মদ, ঢাকা পোস্ট কাছে ইসলাম নিয়ে কথা বলছিলেন যে চায়না ইনভলভ হতে চায়, চায়না আসলে কিভাবে ইনভলভ হতে চায়, ডিটেইলস বললে ভালো। আমি তিস্তার কথাটি বলেছি, আগামী 50 বছরে আমাদের পানি সম্পদ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার প্রেক্ষিতে চীনের সঙ্গে এই বিষয়ে আমাদের একটা অলরেডি একটা প্রজেক্ট আছে, এবং
প্রশ্নটি ছিল এই প্রজেক্টটা নিয়ে আমরা কীভাবে এগিয়ে যাব। মাননীয় প্রধান উপদেষ্টা একটি কথা সবসময় বলেন, সেটা হচ্ছে কোথায় চাবি খুলতে হবে সেটা আমাকে বলে দেন, চাবি খুলে দেব। তো এই সফরে আমরা চাবিটা খুলে দিয়েছি। তিনি চাবিটা খুললেন, তিনি চীনের তিনি চাবি দিয়ে তালাটা খুললেন। তিনি চীনের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শিকে সরাসরি এই বিষয়ে আমাদের সঙ্গে সহায়তা করার কথা বলেছেন এবং প্রাথমিকভাবে আমরা চীনের প্রতিষ্ঠানগুলোকে এই বিষয়ে কাজ করার জন্য আমন্ত্রণ জানাতে রাজি হয়েছি। আপাতত এইটুকু, ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, এই যে একটি চুক্তি হলো, চুক্তি একটু বিস্তারিত, আর 28 সাল পর্যন্ত যে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, তো আগেও ছিল, নতুন করে হচ্ছে যে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, নতুন করে হয়েছে নাকি আগেই ছিল, একটু আবার কোনো ব্যক্ত করা হয়েছে? এলডিসির উত্তরণের পর আমাদের বিভিন্ন দেশ বিভিন্ন রকমের ছাড় দিয়েছে এবং চীনের থেকে আমরা এই ছাড়ের কথাটি আমরা এই বিষয়ে কনফার্ম করা হয়েছে। এবার আমরা আরেকটু বাড়তি চেয়েছি, আরও দু বছর, আমরা 4 বছর চেয়েছি এবং চীন সে বিষয়ে পর্যালোচনা করে, ইতিবাচক পর্যালোচনা করে আমাদেরকে জানাবে। ইতিমধ্যে তারা ডিউটি অ্যান্ড কোটা ফ্রির আওতায় বাংলাদেশ থেকে অধিকতর আমদানির কথা চিন্তা করেছে। আম আমদানি করার ব্যাপারে তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। প্রেসিডেন্ট বৈঠকের সময় আমাদেরকে বলেছেন তিনি বাংলাদেশের আমের স্বাদ গ্রহণ করেছেন এবং সেটি তার কাছে মনে হয়েছে এটা বিশ্বের সর্বোৎকৃষ্ট। এছাড়া কাঁঠাল এবং গোয়াভা বা পেয়ারা, সেই ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং আমরা আশা করি আগামীতে খুব শিগগিরই এই দুটো পণ্য বাংলাদেশ থেকে চীনে রপ্তানি করা সম্ভব হবে। আমরা চাইছি চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে সেটা বিভিন্নভাবে পূরণ করার জন্য এবং ডিউটি অ্যান্ড কোটা ফ্রির সুবিধাটা আরও কিছুকাল থাকলে আমাদের জন্য এই ঘাটতি মেটানো সহজতর হয়। ধন্যবাদ। চুক্তিটাকে আমি বলে দেব। চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য যে চুক্তিটা, সেটা রাফলি অ্যাকচুয়াল অ্যামাউন্ট হচ্ছে 1 বিলিয়ন RMB। সো এটাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন রাফলি $150 মিলিয়ন মতো হয়। এখানে টেকনিক্যাল কোঅপারেশনের জন্য চুক্তিটা হচ্ছে, এটা গ্র্যান্ট ফর্মে আসবে, তো এই টাকাটা আমাদের ফেরত দিতে হবে না। এটার ইউটিলাইজেশন কিভাবে হবে এটা এখন দ্বিপাক্ষিক একটা মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশ এবং চীন ডিসিশন নেবে যে তারা এই বাংলাদেশ আসলে কি ইউটিলাইজেশন করতে চায় এবং সেটা মোস্টলি হয়তো আমরা চেষ্টা করবো স্কিল ডেভেলপমেন্টে এবং এইসব সাইডে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সাইডে স্পেন্ড করার জন্য, যাতে এতে ওভারঅল এমপ্লয়মেন্ট সাপোর্ট, যেটাকে আমরা বলি যে আমাদের ইউথ এমপ্লয়মেন্টকে যাতে গ্যালভানাইজ করতে পারে। ধন্যবাদ। আমি হাফিজুল্লাহ, কাজ করি এখন টেলিভিশন। আমার কথা হচ্ছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আগামী ঈদেই তারা তাদের ঘরে ফেরার প্রত্যাশা করছে সরকার, আমরা জানতে পারছি। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, অগ্রগতি কতদূর বা সেটা বাস্তবতার কতটুকু এগিয়েছে? অগ্রগতি আপনারা দেখতেই পাচ্ছেন। আগে এই বিষয়টি নিয়ে কথাবার্তাই হতো না এবং এখন আপনারা দেখলেন জাতিসংঘের মহাসচিব এসে তিনিও বললেন প্রত্যাবর্তনের কথা। চীন সর্বোচ্চ পর্যায়ে এবার প্রত্যাবর্তনের কথা ব্যাপারে তাদের সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন। আগামীতে আমাদের একটা UN কনফারেন্স হচ্ছে, আন্তর্জাতিক কনফারেন্স জাতিসংঘের, সেপ্টেম্বরের 30 তারিখে রোহিঙ্গা প্রসঙ্গে। আমরা এই বিষয়ে সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা আশা করছি যে এই কনফারেন্সের আগে আমরা কিছু ভিজিবল বা
দর্শনযোগ্য অগ্রগতি দেখব। এই বিষয়ে একটু অপেক্ষা করতে হবে। সব বিষয় পাবলিক ডিপ্লোমেসির নয়, কিছু আমাদের আড়ালেও কাজ করতে হয়, কিন্তু যথাসময় আপনারা জানবেন এবং আপনার লক্ষণগুলি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। Any other? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আগেই বলেছি যে আমরা চীনের সঙ্গে আমাদের সম্পর্কে 50টি চমৎকার বর্ষ অতিক্রম করে এসেছি এবং আগামী 50টি বছর কেমন করে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলব তার একটা ভিত্তি, একটা শক্ত ভিত্তি আমাদের দুই নেতা, চীনের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, তারা এই ভিত্তিটা তৈরি করে দিলেন। এবার তার একটি দিক হচ্ছে আমি বলেছি পানি সম্পদ এবং অন্য দিকটা হচ্ছে শিল্পায়ন, এবং এর মাঝে এবং এই দুটো স্তম্ভ তারা শক্ত করে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং এগুলো এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে আমাদের দুই দেশের মানুষের। এই পিপল টু পিপল কন্ট্যাক্ট, তার একটা প্রধান বিষয় হচ্ছে আপনার বিভিন্ন এডুকেশনাল প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সম্পর্ক। প্রধান উপদেষ্টা প্রতিটি চীনা নেতাকে বলেছেন এবং পেকিং বিশ্ববিদ্যালয়, যেখানে উনি বেশ কয়েক বছর আগে অনারারি প্রফেসর হিসেবেও তাকে বরণ করা হয়েছিল, তিনি বলেছেন আমরা এক দুজন নয়, হাজার হাজার বাংলাদেশিদের চাইছি যে তারা যেন চীনে শিক্ষার সুযোগ লাভ। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন পেকিং বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ সমাবর্তন সভায় আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে অন্যান্য শহরেও অন্যান্য প্রদেশেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ছাত্রছাত্রী এখন অধ্যয়ন করছেন। আমি নিজে কুনমিংয়ে গিয়ে দেখে এসেছি এবং আগামীতেও কুনমিংয়ের গভর্নর আসছেন এই এপ্রিল মাসে। শিক্ষা হবে ওই সফরের একটা বড় বিষয়। আমরা চাইছি যে বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী চীনের শিক্ষার যে সুযোগ সেটা লাভ করেন এবং এই বিষয়ে আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি। এবং এই যে দুটো কালচারাল সেন্টার করা ঢাকা এবং চীনে, তার একটা বড় উদ্দেশ্য হচ্ছে এই পিপল টু পিপল কন্ট্যাক্ট এবং শিক্ষার প্রসার, এই দুটো যাতে দ্রুত গতিতে এগিয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। Any question on investment? ইনভেস্টমেন্টের উপর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমি দেখি প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি যে বিগত সরকারের সময় বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পার্শ্ববর্তী দেশ ও বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যাচ্ছে। এখন বর্তমানে আবার চিকিৎসার জন্য আমরা চীনকে টেনে আনছি অথবা ওদের সাথে চুক্তি করছি, আমরা আন্তর্জাতিক মানের চিকিৎসা আমরা বাংলাদেশে কেন করতে পারছি না, অথবা আপনারা কেন উদ্যোগ নিচ্ছেন কিনা বিষয়ে? দেখুন, ডিসেম্বর আমি কুনমিংয়ে যাই এবং সেইখানে তার কোঅপারেশন মিনিস্টারের সঙ্গে আমার সভা হয়। আমি তাকে অনুরোধ করেছিলাম যে কুনমিংয়ের 2 ঘন্টা লাগে কুনমিং যেতে, তারা কুনমিংয়ে আমাদের বাংলাদেশিদের জন্য কয়েকটি হাসপাতাল চিহ্নিত করতে পারেন কিনা। অতি দ্রুততার সঙ্গে তারা এই কাজটি করেছেন। 4টি হাসপাতাল তারা
আইডেন্টিফাই করেছেন এবং এই মাসের 10 তারিখে সম্ভবত প্রথম দলটি চিকিৎসার জন্য সেখানে যায়। তার আগে আমি একটা হাসপাতাল, ফার্স্ট পিপলস হসপিটাল, সেটা আমি পরিদর্শন করে এসেছি। চমৎকার মান। কিন্তু আমাদের তো সেটাতেই সন্তুষ্ট থাকলে চলবে না। আমরা চাইছি বাংলাদেশে অত্যন্ত উচ্চমানের হাসপাতাল তৈরি হোক, এবং এই বিষয়ে আমরা চীনকে একটি স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার জন্য অনুরোধ করেছি এবং তারা সেই অনুরোধটি গ্রহণ করেছেন। অতি সত্বর এই বিষয়ে আমরা কাজ শুরু হবে বলে আশা করছি। কিছু বলবো? দেখেন, আমাদের যে টারশিয়ারি হেলথ কেয়ার সার্ভিস, এটা নিয়ে আগে অনেক কথা হয়েছে যে এটা আমাদের ডলার আউটফ্লোরও কিন্তু একটা বড় চ্যানেল। যখন আমরা বাইরে যাই যে কোনো ধরনের চিকিৎসার জন্য, সেটা অবভিয়াসলি আমাদের ডলার আউটফ্লো হয়। এবং প্রাইমারিলি আমরা দেখে এসেছি যে ভারত, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর, এই 3টা দেশে কিন্তু আমাদের। তো যখন কুনমিং আরেকটা এডিশনাল লোকেশন হবে চায়না হিসেবে, তখন আসলে কম্পিটিটিভনেস নেচারটা বাড়বে, উইচ উইল অনলি মিন যে প্রাইসগুলো নেমে আসবে। সো বাংলাদেশিরা যাদের এখনো আমাদের দেশে ওই এটা পাওয়া সম্ভব না, বাংলাদেশিদের যে হেলথ কেয়ারটা আসলে এখন এক্সিস্ট করে না, আমার এখানে নেই ওই সুবিধাটা, সেটা পাওয়ার জন্য 3টার জায়গায় যদি 4টা অপশন হয়, জাস্ট ক্লাসিক মার্কেট ডাইনামিক্স, যে যখনই অপশন বাড়তে থাকবে তখন প্রাইস কমতে থাকবে। সো আমাদের জেনারেল পপুলেশনের জন্য দিস ইজ এ পজিটিভ স্টোরি। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি সেকেন্ড যে পয়েন্টটা বললেন যে আমাদের সেলফ, মানে আমরা নিজেরা কখন স্বয়ংসম্পূর্ণ হব, এটাও আসলে কিন্তু স্যার যেটা বললেন যে আমাদের একটা বড় এজেন্ডা ছিল যে চীনকে বলা যে বাংলাদেশে আপনারা একটা হসপিটাল করে দেন। আমরা লোক পাঠাচ্ছি, সেম টাইম আমরা বাংলাদেশে হসপিটাল করে দেন, আপনারা হসপিটালটা কিছুদিন নিজেরা রান করেন, বাট আপনারা ওভার টাইম আমাদের নিজেদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি তৈরি করে দেন, যাতে সেখান থেকে আমরা কপি করতে পারি এই একই জিনিসটা আমরা তখন মাল্টিপল লোকেশনে। তো আশা করছি সেখান থেকে আমাদের শুরুটা হবে, অ্যান্ড তারপরে আমরা দেখি যে আমরা কত নিতে পারি। আরেকটা ছোট্ট পেরিফেরাল পয়েন্ট বাট রিলেটেড পয়েন্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং চীনের ইনভেস্টমেন্ট ট্রিটি নিয়ে আমরা এখন কাজ করছি। তো মেডিকেল ইকুইপমেন্ট এবং হেলথ কেয়ার ইনভেস্টমেন্ট ট্রিটির একটা বড় অংশ। সো যখন আমরা এটা করবো, তখন হয়তো বাইল্যাটারালি এই মেডিকেল ইকুইপমেন্ট এবং মেডিকেল হেলথ কেয়ার পিসের মধ্যে আমরা অনেক বেশি ট্রেড ফ্লো দেখতে পাবো, যেটা উইল ইভেন্চুয়ালি ট্রান্সলেট ইনটু বাংলাদেশে হেলথ কেয়ার সার্ভিসেস ইমপ্রুভমেন্ট। থ্যাংক ইউ।